ও গিন্নি, কই তাড়াতাড়ি উঠো, আমার নদীতে যাওয়ার সময় হয়ে গেছে। আরে কি হলো, উঠছো না কেন? এত ঘুমালে চলবে? ধুর, মাঝিদেরই বিয়ে করলে এ এক জ্বালা, রাত্রে একটুও শান্তিতে ঘুমোতে দিবে না। আপনি দাঁড়ান, আপনার জাল এনে দিচ্ছি। সুব্রত, ও সুব্রত। ওই নাও, তোমার বন্ধু এসে গেছে। আসি। কই রে সুব্রত, বেরোবি? এখন বর্ষার মাঝামাঝি চলে। এ সময় পদ্মা নদীতে বেশ ভালো মাছ পাওয়া যায়। সুব্রত আর অনি দুজনেই পদ্মা নদীর মাঝি। আজ প্রায় 10 বছর একসাথে কাজ করছে। ওরা একই নৌকাতে এক মহাজনের কাছে কাজ করে। রাতভর মাছ ধরে আর দিন হলে সেসব ব্যাপারীদের কাছে বিক্রি করে দেয়। মহাজন অবশ্য অনিকে একটু বেশি পছন্দ করে। অনি বুঝে ভালো, তাই প্রতি রাতে অনি সুব্রতের বাড়ি আসে আর একসাথে নদীতে যায়। আজও দুজন একসাথে নদীতে যাচ্ছিল। হ্যাঁ রে অনি, কাল পিয়ালি বালি মাছ আর চিংড়ি বেশ ভালো দরে বেচেছিলাম। আজ যদি একটু বেশি ধরতে পারি তবে ভালোই হবে। হ্যাঁ, এবার চিংড়ি পিয়ালির বেশ চাহিদা আছে। হ্যাঁ দাদা, তবে ইলিশ এবার আশানুরূপ পাচ্ছি না। শরীরটা তেমন একটা ভালো না, জ্বর কিনা, তাহলে আরো বেশি খেপ নিলে বেশি পেতাম। আহারে, চিন্তা করিস না, তোর জ্বর সারুক, তারপর আরো বেশি করে খেপ পাবি। তবে এখনো অত কম দেই না দাদা। না না, তা বলিনি, তুই সুস্থ থাকলে তো আরো বেশি ভালো হতো। ওরা কথা বলতে বলতে নদীতে চলে আসে। তারপর সারা রাত মাছ ধরে। সকালে এসে সব বিক্রি করে দেয়। মহাজন সেখানে আসে। সুব্রত প্রণাম করে। প্রণাম মহাজন। তা আজকে কেমন বিক্রি করলে? আজকে খুব ভালো বেচা কিনা হলো দাদা, এই যে আপনার টাকা। বাহ, বেশ ভালো, এই নাও, এটা তুমি রাখো। আর সুব্রত, এটা তুমি। টাকা পেয়ে দুজন খুশি হয়ে চলে যেতে থাকে। তখনই হঠাৎ মহাজন পিছন থেকে ডাক দেয়, অনি। জি মহাজন। বলছি, তুই আমার অনেক প্রিয় আর সবসময় অনেক বেশি বুদ্ধি দিয়ে কাজ করিস, অনেক খাটিস। শুনলাম নাকি তো জোর। এনে আরো 1000 টাকা তুই রাখ। কিন্তু মহাজন। কেউ কোনো কিন্তু নয়, রাখ। আপনাকে অনেক ধন্যবাদ মহাজন। মহাজন চলে যায়। সুব্রত চোখ লাল করে অনির দিকে তাকিয়ে থাকে। তোর জ্বর কেমন এখন? বেড়েছে। আজ তোর আসারই দরকার নেই, আমি একাই মাছ ধরব। আচ্ছা, দেখি। সুব্রত সেখান থেকে চলে আসে। রাত হয়, ধীরে ধীরে সময়ও হয়ে আসে। অনি সুব্রতের বাড়ি এসে প্রতিদিনের মতো ডাকতে থাকে, কই রে সুব্রত? সুব্রত লাফিয়ে ওঠে। ওর মেজাজ গরম হয়ে যায়। আরে বেটারে না করলাম, তবু এলো। ভালোই লোভ আছে দেখছি। লোভে পড়ে শালা জ্বর অব্দিও মানছে না। আজ দেখাবো মজা। আসছি দাদা। সুব্রত আর অনি নদীতে চলে যায়। সে রাতে দুজনে মিলে মাছ ধরে।
সকাল হলে মহাজন সেখানে আসে, কিন্তু এসে অনেকে দেখতে পায় না, এদিক ওদিক তাকায়। কি হলো সুব্রত, আজ অনি আসেনি? এসেছে মহাজন, কিন্তু শরীরটা ভালো না, তাই বাড়ি চলে গেছে। আচ্ছা, তোমার টাকাটা রাখো, আর অনিকে এটা দিয়ে দিও, বেচারা শরীরটাও ভালো না। মহাজন চলে যায়। সুব্রত একটা মুচকি হাসি দেয়, সে হাসি মোটেও সুন্দর নয়। রাত হলে সেদিন আর অনেকে ডাকে না। সুব্রত উঠে জাল নিয়ে বেরোতে যায়, তখনই ওর গিন্নি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, এ কি, আজ অনিদা আসেনি? না গিন্নি, ওর শরীরটা কদিন ভালো যাচ্ছে না, বলছিল আসবে না। আহারে বেচারা। আচ্ছা আপনি যান, আজ তো আপনার একা একা অনেক কষ্ট হয়ে যাবে। আরে কষ্ট পাবে না, আজ আমি শান্তিতে মাছ ধরব। মানে কিছু না, আমি আসছি গিন্নি। সুব্রত জাল নিয়ে বেরিয়ে পড়ে। অন্যান্য দিন পদ্মা নদীর মাঝিদের রাত করে ভিড় লেগে থাকে। আজ দু একটা নৌকা ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না, তাও অনেক দূরে দূরে নৌকাগুলো। সুব্রত মনে মনে খুবই খুশি হলো। এই ব্যাস, এখন সে একাই বেশি মাছ ধরতে পারবে। সুব্রত জাল ফেললো, জাল টানলো, কিন্তু মাছ উঠল না। এই প্রথম এমনটা হলো। আবার জাল ফেললো, কিন্তু এইবার আর জাল টেনেও উঠাতে পারল না, ভীষণ ভারী হয়ে আছে। সুব্রত খুশি হলো, নিশ্চয়ই কোনো বড় মাছ হবে। সে অনেক কষ্ট করে টানতে লাগলো। টানতে টানতে ওপারে ওঠাতেই তার হাসিটা উবে গেল। জালে কোনো মাছ নয়, একটা মৃতদেহ আটকে আছে। সুব্রত ধীরে ধীরে এগিয়ে যায়। লাশটা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। অনি লাশটার ঠেলা মারতেই চেঁচিয়ে দুকদম পিছনে সরে আসে। লাশটা আর কারো নয়, অনির। লাশটার গলায় একটা রশির কালো দাগ পড়ে আছে। গাল মুখ খুব ভয়ানকভাবে আছে, মনে হচ্ছে কিছু খুবলে খেয়েছে এটাকে। সুব্রতর কলিজায় আর পানি নেই। সে এদিক ওদিক তাকায়, আশেপাশে কেউ নেই। আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে নদীতে লাফিয়ে সাঁতার কাটে। পরে উঠে দৌড়াতে লাগে। কোথায় যাচ্ছ দাদা? আমি অনিক। আমাকে দেখে ভয় পেলে চলবে? আমার যে কাজ বাকি রয়ে গেছে, সেসবে সাহায্য করবে না? কি চাও তুমি? কি চাও? কি চাই যাও না তুমি দাদা? আমি কি চাই? থামলে কেন বলো? আমাকে যেতে দাও, আমাকে বেরো না, আমাকে যেতে দাও। যাও, তোমাকে কে আটকে রেখেছে? পালাও, দেখি কত দূর পালাতে পারো। সুব্রত দৌড়াতে দৌড়াতে কোনো মতে বাড়িতে চলে আসে। তখন রাত 2টো কি 3টে হবে। কাঁপতে কাঁপতে খুব জোরে দরজা ধাক্কাতে থাকে। গিন্নির দরজা খুলে সুব্রত হুড়মুড় করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। খাটে বসে কাঁপতে থাকে। গিন্নি হঠাৎ সুব্রতকে এমনভাবে দেখে অবাক হয়ে যায়। হে কি, আপনার কি হয়েছে? এমন কাঁপছেন কেন? গিন্নি, অনি ফিরে এসেছে, ও আমাকে মারতে চায়, তুমি বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। মানে কি, যা তা বলেন? অনিতা আপনাকে মারতে যাবে কেন? আর ওনার তো জ্বর বলে উনি আসেওনি। দাঁড়ান দাঁড়ান, ফিরে এসেছে মানে কি? সুব্রত চিন্তায় পড়ে যায়। গিন্নিকে কি করে সে সত্যিটা বলবে? কিন্তু না বলেও তো কোনো উপায় নেই। সুব্রত কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে অনির কণ্ঠ আসে। দাদা, দরজা খোলো দাদা, চলে এলে যে? ওই দেখো গিন্নি, ও বাড়িতে চলে এসেছে, আজকে আমাকে মেরে ফেলবে। কি যে বলেন? দাঁড়ান, আমি দেখছি। না না, দরজা খুলো না, দরজা খুলো না গিন্নি। দূর, দাঁড়ান তো, আপনার মাথা গেছে। আসছি অনিদা, একটু অপেক্ষা করো। সুব্রতর গিন্নি দরজা খুলে দেয়। সামনে একটা অশরীরী দাঁড়িয়ে। সামনে এগিয়ে আসতেই সুব্রতর গিন্নি একটা চিৎকার দিয়ে ওখানেই থেমে যায়।
সামনে অনি দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু জীবিত নয়, একটা প্রেতাত্মা হিসাবে। কি বিভৎস! চোখগুলোতে ক্রোধের আগুন দাও দাও করে চলছে, মুখে গালে খাবলানো আর পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এ কি দাদা, আপনার এই অবস্থা কেন? কেন সেটা তোমার বরকে জিজ্ঞাসা করো, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিগত 10 বছর দুজনে পদ্মা নদীর মাঝে একসাথে কাজ করেছি। ও কি করে পারলো এরকম কাজ করতে? সামান্য 1000 টাকার জন্য আমায় খুন করে দিল। মানে কি কি বলছো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বরকে জিজ্ঞাসা করো বৌদি। গিন্নি সেদিকে তাকায়। সুব্রত বসে পড়ে, কান্না করতে থাকে। গিন্নির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গিন্নি, হ্যাঁ, লোভ হিংসায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। সেদিন মহাজন রনিকে 1000 টাকা দিয়েছিল, সেটা আমার সহ্য হয়নি। আমরা দুজনেই পরিশ্রম করি, কিন্তু মহাজন কেন ওকে এত ভালোবাসবে? পদ্মা নদীর মাঝে হয়ে কত কষ্ট করেছি আমি, মেনে নিতে পারিনি। তারপর সেদিন যখন রাত করে অনি আর আমি মাছ ধরছিলাম, তখন হঠাৎ করে আমার মাথা গরম হয়ে যায়। আর আমি এত বছর ধরে কাজ করি, আর মহাজন কিনা তোকে টাকা বেশি দেয়। তুই থাকলে আমার সব কিছুতে তুই ভাগ বসাবি, তোকে বাঁচতে দেওয়া যাবে না। দাদা, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন পদ্মা নদীর পরিচয় নিয়ে আর বাঁচবো না। কাজ ছেড়ে দেবো, তবু মেরো না। তোমার টাকার ভাগ আমি আর বসাবো না, আমায় তবু বেরো না। পাগল নাকি? তোকে ছেড়ে দে আর তুই সবাইকে গিয়ে বলে দে? মোটেও না, আজ তোকে মেরেই ছাড়বো। আপদ শেষ হলো। এইটা কি করলে তুমি? একসাথে 10টা বছর কাজ করলে অনিদার মতো ভালো মানুষ আর হয় না। আর তুমি, অনিদা, আমি ওর পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাই ভাই। তুমি ওকে ক্ষমা করো। ছেড়ে দেব? যে আমায় মাত্র 1000 টাকার লোভে আমায় মেরে ফেললো তাকে ছেড়ে দেবো? যে 10 বছরের বন্ধুত্ব ভুলে আমাকে মেরে আমার লাশটা নদীতে মাছদের খাবার হিসেবে বানিয়ে দিল, তাকেই ছেড়ে দেবো? না, কখনো না। গিন্নি আর কিছু বলার আগেই তারপর তার গলা চেপে ধরে। সুব্রত ছটফট করতে থাকে। অনি ঘর থেকে বেরিয়ে আসে। আমরা পদ্মা নদীর মাঝি সারা বছর কষ্ট করি, গিন্নি বাচ্চাদেরও দেখি না। আর আছে পদ্মা নদীর মাঝিতে এত লোভ, হিংসা, ক্রোধ, যে দুজন পদ্মা নদীর মাঝিকে জীবন দিতে হলো। সুব্রত, আমি হয়তো তোকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আমার অতৃপ্ত আত্মা তোকে কোনোদিন শান্তি পেতে দিত না। তোকে যে করে হোক মরতে হতো। আমায় ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। পরদিন সকালে পদ্মা নদীর 2 মাঝির লাশ পাওয়া যায়। অনির লাশ নদীর পাড়ে, আর সুব্রতের লাশ ঘরের ভিতর। সুব্রতর গিন্নিও সকালে ভয়ে গ্রাম ছেড়ে চলে যায়। লোকে আজও জানে না কি হয়েছে পদ্মা নদীর মাঝিদের সাথে। তবে এখনও রাত করে মানুষ যখন ঘাটে আসে কিংবা মাছ ধরে, নদীর কিনারে অনির কান্না